বন্ধুরা, অমৃতপুরের এই ঘটনা পুরো শহরে চর্চার বিষয় হয়ে উঠেছিল। কল্পনা চৌধুরী একজন সৎ এবং ন্যায়পরায়ণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে তিনি সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছিলেন। সকলেই তাকে খুব ভালোবাসতো, তার নাম গান করত। তিনি জনকল্যাণে এতটাই নিমজ্জিত থাকতেন যে নিজের জন্য সময় বার করাই ওনার কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ওনার জীবন তখন ছিন্ন ভিন্ন হয়ে গেল যখন এক পথ দুর্ঘটনায় ওনার স্বামীর মৃত্যু হয়ে গেল। সেই দিনটি কল্পনার জীবনের সবথেকে বড় অন্ধকারময় দিন ছিল। বিশাল আর কল্পনার এই সম্পর্ক প্রেম ভালোবাসার এক অদ্ভুত উদাহরণ ছিল। তারা দুজন সমস্ত কঠিন পরিস্থিতিতেও একে অপরের সঙ্গ দিয়েছিল, একে অপরের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎ করে কল্পনার জীবনে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনা তাকে অন্তর থেকে পুরো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কল্পনা নিজেকে সম্পূর্ণভাবে কাজে ডুবিয়ে রেখেছিল যাতে সে এই দুঃখ ভুলতে পারে। বিশালের মৃত্যুর প্রায় 7 বছর কেটে গেল। 7 বছর পর হঠাৎ করে কল্পনা যখন অমৃতপুরের একটি ছোট্ট স্কুলে সেখানের একটি অনুষ্ঠানে গিয়ে পৌঁছলো, তখনই সেই অনুষ্ঠানে একটি ছোট্ট বাচ্চা ছেলে ছিল। ছেলেটির নাম ছিল অর্জুন। অর্জুন খুব গরিব পরিবারের একটি ছেলে ছিল। তার বয়স ছিল মাত্র 7 বছর। কল্পনা যখন অর্জুনের দিকে তাকালো, তাকে দেখে তার খুব অদ্ভুত লাগলো, কারণ তার চোখটা তার খুব চেনা চেনা লাগছিল। তার চোখে যেন অদ্ভুত এক রহস্য লুকিয়েছিল। কল্পনা সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে গেছিল। এদিকে অর্জুন পড়াশোনায় খুব ভালো ছিল। যখন স্টেজে অর্জুনকে গিফট নিতে অর্থাৎ পুরস্কার নিতে ডাকা হলো, তখন অর্জুন স্টেজে উঠল এবং কল্পনার হাত থেকে পুরস্কার নিতে লাগলো। এদিকে কল্পনা যখন পুরস্কার দেওয়ার সময় অর্জুনের মাথায় হাত রাখলো, তখনই অর্জুন বলে উঠল, কল্পনা, তুমি তো আমার স্ত্রী। অর্জুন বলতে লাগলো, কল্পনা, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে চিনতে পারছো না, আমি বিশাল। এদিকে এই কথা শুনে সেখানকার সমস্ত ব্যক্তিরা যেন হতবাক হয়ে গেল। সেখানে যে সকল ব্যক্তিরা বসেছিল তারা সবাই উঠে দাঁড়ালো আর অবাক দৃষ্টিতে সেই 7 বছরের ছেলেটির দিকে তাকাতে লাগলো। কল্পনা তখন সেই 7 বছরের ছেলেটিকে কোনোভাবে বকাবকি করলো না। সে তাকে শান্তভাবে একটি জায়গায় গিয়ে বসতে বলল। কিন্তু কল্পনা যখন থেকে অর্জুনের মুখ থেকে এই সমস্ত কথা শুনেছিল, তার বুকের ভেতরটা যেন ওথাল পাথাল করছিল। অর্জুনের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর তার পুরনো দিনের সমস্ত স্মৃতি যেন তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো। অনুষ্ঠানের শেষে কল্পনা অর্জুনকে নিজের কাছে ডেকে পাঠালো এবং তারপর সে অর্জুনকে বলতে লাগলো, তুমি কেন এমনটা বলছিলে, আর এছাড়াও তুমি বিশালের নাম কোথা থেকে জানলে? তখনই অর্জুন বলতে লাগলো, কল্পনা, তুমি আমার কথায় বিশ্বাস করছো না, সত্যিই আমি বিশাল, আমি তোমার স্বামী। তখনই কল্পনা অর্জুনকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি ঘর কোথায়? তারপর কল্পনা অর্জুনের সঙ্গে তার বাড়িতে গেল। অর্জুন একটি ছোট্ট ঘরে থাকতো। সেখানে সে আর তার মা বাবাই থাকতো। তার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। অর্জুনের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যখনই কল্পনা এই সমস্ত দৃশ্য দেখলো, তার অর্জুনের প্রতি মায়া জন্মে গেল। সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পরশুদিন আমার বাড়িতে এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। কল্পনা ভেবেছিল সে অর্জুনকে পড়াশোনার জন্য কিছু টাকা পয়সা দেবে, একটা বই ব্যাগ কিনে দেবে এবং কিছু জামা কাপড় কিনে দেবে। যেহেতু অর্জুন নিজের মুখ থেকে বিশালের নাম বার করেছিল, তাই অর্জুনের প্রতি কল্পনার এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েট হয়ে গেছিল। 2 দিন পর যখন অর্জুন কল্পনার বাড়িতে আসলো, তখন কল্পনা অর্জুনকে বোঝাতে লাগলো। সে বলতে লাগলো, দেখো অর্জুন, তুমি ছোট বাচ্চা ছেলে, তুমি কেন এই ধরনের কথা বলছো? তোমার এখন পড়াশোনার দিকে মন দেওয়া উচিত। দেখো, আমি তোমার জন্য কত বই কিনেছি, তোমার জন্য কত জামা কাপড় কিনেছি। তখনই অর্জুন কল্পনাকে এমন এমন কিছু কথাবার্তা বলল, যেটা শোনার পর কল্পনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অর্জুন বলতে লাগলো, কল্পনা, আমি বিশাল, তুমি কেন আমার কথায় বিশ্বাস করছো না? তারপর অর্জুন কল্পনাকে তার আর বিশালের সম্বন্ধে এমন অনেক কথা বলল, যেটা শুধুমাত্র কল্পনা আর বিশালই জানতো। অর্জুন বলতে লাগলো, কল্পনা, তোমার মনে আছে তোমার নীল কালার কত ভালো লাগে? তাই তোমাকে আমি আমাদের বিবাহ বার্ষিকীর দিন একটা নীল রঙের ওড়না এনে দিয়েছিলাম।
আর সেই কৃষ্ণচূড়া গাছটার কথা তোমার মনে আছে, যার নিচে বসে আমরা দুজনে কত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি? কল্পনা যখন অর্জুনের মুখে কথা শুনলো, সে হতবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, অর্জুন এতটুকু বাচ্চা ছেলে, ও এই সমস্ত কথা কোথা থেকে জানলো? তখনই অর্জুন বলতে লাগলো, কল্পনা, সেদিনের দুর্ঘটনায় আমার আত্মা সেই সমস্ত কিছু দেখেছিল। অর্জুন বলতে লাগলো, কল্পনা, আমি তোমাকে কখনোই ছাড়তে চাইনি, আমি তোমার থেকে কখনোই দূরে যেতে চাইনি। সেই কারণেই হয়তো ঈশ্বর আবারও আমাদেরকে এক হওয়ার আরেকটা রাস্তা করে দিয়েছেন। কল্পনা যখন অর্জুনের মুখে একথা শুনলো, তখন সে হতবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে সম্ভব, এটা হয়তো কোনো কোইন্সিডেন্স। এমনটা ভেবেই কল্পনা অর্জুনের বাবা মার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল। কল্পনা যখন অর্জুনের সম্বন্ধে তার বাবা মাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করলো, তখন তার বাবা মা বলতে লাগলো, অর্জুন ছোটবেলা থেকে এই ধরনের কথাবার্তা বলে, আমরা তো কখনোই ওর কথা কিছুই বুঝতে পারিনি। অর্জুন কল্পনাকে এরপর আরও এমন অনেক ঘটনা বলেছিল, যেগুলো শুধুমাত্র বিশাল আর কল্পনাই জানতো। এদিকে কল্পনা যখন এই সমস্ত দৃশ্য দেখলো, তখন অর্জুনের জন্য তার মনে একটা অন্য ধরনের ভালোবাসা, অদ্ভুত ধরনের একটা মমতা জন্মালো। কিন্তু সমাজের লোকেরা কি বলবে, আশেপাশের লোকেরা কি বলবে, এই সমস্ত কথাও কল্পনার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। কারণ অর্জুনের বয়স মাত্র 7 বছর ছিল, আর 7 বছরের একটা বাচ্চা ছেলে এই ধরনের কথা বলছে, এটা শুনলে কেউই তার আর অর্জুনের সম্পর্ক মেনে নেবে না। কারণ কল্পনার বয়স প্রায় 30-35 বছর, আর অর্জুনের বয়স মাত্র 7 বছর। এটা তো কোনোদিনই সম্ভব নয়। তখনই কল্পনা সিদ্ধান্ত নিল, সে আর অর্জুনের সঙ্গে দেখা করবে না, কথা বলবে না। হয়তো তার মধ্যে আর অর্জুনের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে সে এই সমস্ত কথা ভুলতে পারবে, আর অর্জুনও হয়তো বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্ত কথা ভুলে যাবে। কিন্তু বন্ধুরা, যবের থেকে অর্জুন কল্পনাকে দেখেছিল, তবের থেকে কিছুদিন পর পরই সে তার বাড়িতে চলে যেত, তার সঙ্গে কথা বলার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য। এমনই একদিন সে কল্পনার বাড়িতে গিয়ে তাকে বলতে লাগলো, কল্পনা, তোমার মনে আছে সেই কৃষ্ণচূড়ার গাছের নিচে আমি তোমাকে একদিন বলেছিলাম, যদি কোনোদিন আমি তোমার থেকে দূরে চলে যাই, তাহলে আমি আবার তোমার কাছে ফিরে আসব, আমি তোমাকে ছাড়া জীবনে বাঁচতে পারবো না। দেখো, আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। কিন্তু কল্পনা, তুমি কেন আমাকে মানতে পারছো না, তুমি কেন আমাকে নিজের জীবনে গ্রহণ করতে পারছো না? তখনই কল্পনা অর্জুনকে বলতে লাগলো, দেখো অর্জুন, তুমি অনেক ছোট, তোমার এখন পড়াশোনা করার দরকার, তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। আর দেখো, এই সমস্ত জিনিস তোমার মনের ভুল ধারণা, তুমি শুধু শুধু কিছু উল্টোপাল্টা জিনিস কল্পনা করছো আর এই ধরনের কথাবার্তা বলছো। বন্ধুরা, কল্পনা অর্জুনের সম্বন্ধে কথা বলার জন্য এক মনোবিজ্ঞানীর কাছেও গেল। সেই মনোবিজ্ঞানী কল্পনার বন্ধু ছিল। যখন সে মনোবিজ্ঞানী অর্জুনের কথা শুনলো, তখন সে বলতে লাগলো, এটা বাচ্চা বয়সে অনেকের সঙ্গে হয়, উল্টোপাল্টা আকাশ কুসুম কল্পনা করে নেয় তারা, বড় হতে হতে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই কল্পনা এই সমস্ত কথা সেই ব্যক্তিকে জানালো, যে অর্জুন বিশালের সম্বন্ধে প্রত্যেকটা কথা ঠিক ঠিক বলছে, সে এমন এমন কথা বলছে যেই কথা বিশাল আর কল্পনা ছাড়া আর কেউ জানতো না, তখন সেই মনোবিজ্ঞানীও এই সমস্ত কথা শুনে হতবাক হয়ে গেল। তখন সেই মনোবিজ্ঞানী কল্পনাকে বলতে লাগলো, অনেক সময় পুনর্জন্মের এমন ঘটনা অনেকের ক্ষেত্রে দেখা তো যায়, কিন্তু এই ধরনের ঘটনা খুবই রেয়ার, খুব কম চোখে পড়ে, তবে হয় না এমনটা কিন্তু নয়। তখনই সে কল্পনাকে এমন এক মনোবিজ্ঞানীর ঠিকানা দিল, যে এই পুনর্জন্মের কেস স্টাডি করে। কল্পনা সেই ব্যক্তির সঙ্গে গিয়ে দেখা করলো। সেই ব্যক্তি যখন অর্জুনকে তার কাছে নিয়ে আসতে বলল, তখন কল্পনা অর্জুনকেও তার কাছে নিয়ে গেল। তখন সেই মনোবিজ্ঞানী যখন অর্জুনকে এই সমস্ত কথা জিজ্ঞেস করলো, তখন অর্জুন বিশাল আর কল্পনার সম্বন্ধে অনেক ঘটনা তাদেরকে বিস্তারিত জানালো। তারপর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। বন্ধুরা, যখন সেই মনোবিজ্ঞানী অর্জুনের মুখ থেকে এই সমস্ত কথা শুনলো, সেও খুব অবাক হয়ে গেল। এদিকে সেই মনোবিজ্ঞানী যখন কল্পনাকে জিজ্ঞেস করলো যে এই ছেলেটা যা যা বলছে সেগুলো কি ঠিক, তখন কল্পনা বলতে লাগলো, ও যা যা বলছে সব কিছু ঠিক, এমন এমন কথাও আমাকে বলছে যে কথাগুলো শুধুমাত্র আমি আর বিশাল ছাড়া আর কেউ জানতো না। তখনই এই ঘটনাটি সকলের সামনে আসলো এবং সকলেই অর্জুনের সম্বন্ধে এই সমস্ত কথা জানতে পারলো।
বন্ধুরা, যখন এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে অর্জুনই বিশাল, তখন কল্পনা অর্জুনের মা বাবার কাছে গেল এবং তাদের কাছে গিয়ে বলতে লাগলো আজকের পর থেকে অর্জুনের সমস্ত দায় দায়িত্ব সে নিতে চায়। তখনই অর্জুন বলল, কিন্তু কল্পনা, আমি তো তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে থেকে নিজের জীবন কাটাতে চাই, আমি তোমার সঙ্গে থাকার জন্য, তোমার কাছে আসার জন্য বহু বছর কষ্ট করেছি, দীর্ঘ বছর আমার আত্মা শুধু তোমার আশায় ঘুরে বেরিয়েছে। আর এতদিন পর যখন আমি তোমাকে নিজের কাছে পেয়েছি, তখনই আমি শান্তি পেয়ে গেছি, আমার আত্মা শান্তি পেয়েছে। এখন আমি আর কিছু চাই না, আমি শুধু তোমার কাছে থাকতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। তখনই কল্পনা অর্জুনকে বলল, দেখো অর্জুন, তুমি এখনো অনেক ছোট, তুমি এখন পড়াশোনায় মন দাও, আর এছাড়াও আমি তো সবসময় তোমার সঙ্গেই আছি। বন্ধুরা, কল্পনা এর পরবর্তীতে অর্জুনের সমস্ত দায়িত্ব গ্রহণ করলো। অর্জুনকে সে ভালো স্কুলে ভর্তি করলো, তার পড়াশোনার দায়িত্ব নিল। এভাবেই দেখতে দেখতে বহু বছর কেটে গেল, কিন্তু অর্জুন কখনোই কল্পনাকে ভুলতে পারেনি। সে সব সময় কল্পনার সঙ্গে দেখা করতে যেত, তার সঙ্গে কথা বলতো, সে কেমন আছে, তার শরীর কেমন আছে, এই সমস্ত ব্যাপারে সব সময় খোঁজ নিত। পরবর্তীতে অর্জুন যখন নিজের পড়াশোনা শেষ করে একটি কোম্পানিতে চাকরি পায়, তখন সে কল্পনার সঙ্গে আবারও দেখা করতে যায়। কল্পনা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তখন অর্জুনের বাবা মা অর্জুনকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অর্জুন কল্পনার কাছে গেছিল। সে কল্পনার কাছে গিয়ে বলতে লাগলো, কল্পনা, এখন তো আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এখন আমি বড় হয়ে গেছি, এখন তো তুমি আমার জীবনে আসতেই পারো। কিন্তু বন্ধুরা, এটা কি কখনো সম্ভব? অর্জুন আর কল্পনার মধ্যে বয়সের অনেক তফাৎ ছিল। অর্জুন আর কল্পনার মধ্যে প্রায় 25-26 বছরের তফাৎ ছিল। তখনই কল্পনা অর্জুনকে বোঝালো আর বলতে লাগলো, দেখো অর্জুন, তোমার আর আমার বয়সের মধ্যে অনেক তফাৎ, আমি তোমার থেকে প্রায় 26 বছরের বড়। আর দেখো, এই বিষয়টা তো ঠিক যে তুমি এর আগের জন্মে আমার স্বামী ছিলে, এ জন্মে তুমি আমার স্বামী নও। অবশ্যই তোমার পুনর্জন্মের কথা মনে আছে, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি এই জন্মেও সেই সম্পর্ক বয়ে নিয়ে যাবে, এমনটা নয়। কল্পনা অর্জুনকে বোঝালো যে দেখো, তোমার আমার এই সম্পর্ক এই পৃথিবীর বানানো সম্পর্কের থেকে অনেক আলাদা। এই ভালোবাসার সম্পর্ক অমর। এ জন্মে না হলেও পরবর্তী জন্মে অবশ্যই আমরা আবার এক হব। এমনটা বলে সে অর্জুনকে তার বাবা মার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য বলল। অর্জুন কল্পনার কথা বুঝলো এবং তারপর সে তার বাবা মার পছন্দ করা একটি মেয়ের সঙ্গে বিয়ে করলো এবং এখন অর্জুন সুখে শান্তিতে নিজের সংসার করছে। কিন্তু বন্ধুরা, অর্জুন কিন্তু কখনোই কল্পনাকে ভোলেনি। সে এখনো কল্পনার কাছে যায়, কল্পনার শরীর কেমন আছে, কল্পনা কি করছে, তার কোনো কিছুর প্রয়োজন কিনা, এই সমস্ত কিছু গিয়ে দেখে। কল্পনাও অর্জুনের বাড়িতে আসে, অর্জুনের স্ত্রীর সঙ্গে দেখা করে, তারা সকলেই একটা খুব হেলদি রিলেশনে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন সত্যি কি পুনর্জন্মের মতো ঘটনা ঘটে? সত্যি কি পূর্বজন্মের ঘটনা মানুষের মনে পড়ে? এমন কোনো ঘটনা, এমন কোনো প্রসঙ্গ যদি আপনারা জানেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তবে বন্ধুরা, এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলোর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। তবুও যদি কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে, আপনারা এই কাহিনীর দ্বারা মনে ব্যথা পেয়ে থাকেন, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।